কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। দ্রুত প্রত্যাবাসন ইস্যুতে আলোচনা। তিন ধাপে হালনাগাদের পর চূড়ান্ত ভোটার হতে পারে 12,80,00,000-এর বেশি। 31 অক্টোবর 18 পূর্ণ হলেই তালিকাভুক্ত। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপ, ঝুঁকিতে জটিল রোগে আক্রান্তরা, বলছেন বিশেষজ্ঞরা। শনাক্ত না করি তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। 6 মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন কমিয়ে আমদানিতে কমিশন বাণিজ্যের জন্য গ্যাস বন্ধ রাখার অভিযোগ। এবং নোয়াখালীতে ধর্ষণ থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে বাঁচলেন গৃহবধূ। পা ভেঙে হাসপাতালে ভর্তি। মামলার পর 2 জন গ্রেপ্তার। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন চলছে। বেলা 11টার দিকে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া অংশ নিচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সে খবর জানাতে কক্সবাজারের ইরানি থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, সম্মেলনের আজকের সেশনে কি থাকছে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আগত অতিথিরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সাহাব, 2017 সালের ঠিক আজকের দিনে কিন্তু রোহিঙ্গাদের যেই প্রবেশ সেটা ঘটেছিল এবং সব মিলিয়ে বলা যায় যে প্রায় 8 বছর যাবৎ তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং এই 8 বছর আমরা একজন রোহিঙ্গাকে অন্তত তাদের দেশে ফেরতের যে প্রক্রিয়া কিংবা তাদের দেশে ফেরত পাঠানো যে ব্যাপার সেটা আমরা আসলে দেখিনি। আমরা নানা সময় আসলে উদ্যোগ নিতে দেখেছি, কিন্তু সেটা যে আসলে বাস্তবযোগ্য অর্থাৎ তাদেরকে দেশে ফেরত পাঠানো যে ব্যাপারটা সেটা আসলে দেখা যায়নি। ফলে কিন্তু আবারও বাংলাদেশ সরকার আসলে চাচ্ছে যে রোহিঙ্গাদের যে বিষয়টা সেটা আন্তর্জাতিক পর্যায়ে কতটা তুলে ধরা যায়। তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু দেখেছি যে 3 দিনের একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে, অংশীজন সংলাপ। সেখানে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে প্রায় 40টি দেশের প্রতিনিধি তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং শুধুমাত্র রোহিঙ্গাদেরই কথা তারা গতকালকে শুনেছেন। সেখানে অন্তত প্রায় 12 থেকে 15 জন রোহিঙ্গা তাদের যেই বর্তমান সংকট এবং তাদের দেশে যাওয়ার যে আকুতি সেগুলো কিন্তু ফুটে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দ্বিতীয় দিনের যে সংলাপটি আছে সেখানে কিন্তু উপস্থিত হবেন 11টা নাগাদ এবং সেখানেও কিন্তু একটি অন্তত 4টি সেশন কিন্তু রাখা হয়েছে, যে সেশনগুলোতে আলোচনা করা হবে যে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং তাদের প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কত দূর এগিয়েছে বাংলাদেশ এবং এর বাইরেও আসলে তাদের যে আর্থিক সংস্থান সেই সংস্থানগুলো কতটা ভালোভাবে করা যায়। যদিও আমরা সাম্প্রতিককালে দেখেছি যে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশ থেকে যে আর্থিক সংস্থানগুলো আসতো সেটা কিন্তু কিছুটা কমেছে এবং সেটা প্রধান উপদেষ্টা নিজেও আসলে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত বলা যায় যে প্রায় 13 লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে অবস্থান করছে এবং প্রায় লাখখানেকের মতো রোহিঙ্গা কিন্তু তারা ঠিক নাফ নদীর ওপারে অপেক্ষা করছে শুধুমাত্র বাংলাদেশে প্রবেশের জন্য। অর্থাৎ এই সময়টায় যে আলোচনা চলছে যে রোহিঙ্গাদের কত দ্রুত আসলে তাদের প্রত্যাবাসন ঘটানো যায়, তারই মধ্যে কিন্তু রোহিঙ্গাদের প্রবেশের যে বিষয়টা সেটা আবারও দেখা যাচ্ছে এবং এই যে 3 দিনের যে সংলাপ সেই সংলাপের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন সেটা যাতে আন্তর্জাতিকভাবেই আসলে করা হয় এবং মিয়ানমার যাতে আরো সদয় হয় সেই ব্যাপারে কিন্তু আলোচনা চলছে এবং আগামী সেপ্টেম্বরে যেহেতু আরেকটি আন্তর্জাতিক সম্মেলন আছে নিউ ইয়র্কে, সেই সম্মেলনে কিন্তু যে রোহিঙ্গাদের যে ক্রাইসিস ইস্যুটা সেটা আসলে তুলে ধরা হবে এবং পরবর্তীতে কাতারে আরেকটি সম্মেলন হওয়ার কথা রয়েছে দোহাতে, সেখানেও কিন্তু সেই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সব মিলে আসলে বাংলাদেশের পক্ষ থেকে বারবারই আসলে চেষ্টা করা হচ্ছে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে বারবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে 13 লাখ রোহিঙ্গাকে কত দ্রুত তাদের দেশে ফেরত পাঠানো যায় এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কিন্তু একটা জিনিস আসলে বলা হয়েছিল এর আগে যে আগামীর যে ঈদটা রয়েছে সেই ঈদ যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফেরত গিয়ে করতে পারেন সেটার জন্য আসলে বাংলাদেশের তরফ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল। যদিও রোহিঙ্গাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে তারা আসলে তাদের যেই এই যে এর আগে তারা পড়াশোনা করছিলেন কিংবা তাদের যে একটা নির্বিঘ্ন একটা লাইফ কিংবা জীবন ছিল
সেটার মধ্যে যেই ব্যাঘাতটা ঘটেছে এবং প্রায় 3 থেকে 4 লাখ যারা শিশু, যারা শুধুমাত্র এই যে রোহিঙ্গা ক্যাম্পে থাকার ফলে তাদের শিক্ষার যেই ব্যাপারটা সেটা আসলে এগিয়ে যাচ্ছে না, ফলে তারা আসলে নানামুখী সংকটের মধ্যে পড়েছেন। এবং নিরাপত্তার যে ইস্যুটা সেটা আসলে বারবারই আমরা দেখেছি যে এই যে রোহিঙ্গা ক্যাম্পে যেই নানা ধরনের বিশৃঙ্খলা ঘটছে সেটা আসলে কতটা নির্বিঘ্ন রাখা যায় এবং তাদের প্রত্যাবর্ষণের যে বিষয়টা সেটা কত দ্রুত আসলে করা যায় সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং এই যে আমরা যারা আসলে প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, অন্তত 40টা দেশের প্রতিনিধি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, বলা যায় যে বিএনপির, জামায়াত এবং এনসিপি কিংবা অন্যান্য যেই দল রয়েছে সেই দলগুলোর নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও আসলে রোহিঙ্গাদের যে কথা সেটা কিন্তু আসলে শুনছেন এবং তারাও আমরা দেখেছি যে নোট নিচ্ছেন। এবং আজকে এই যে যারা অংশীজন এসেছেন তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা আলাপ আলোচনা করবেন এবং তিনি তার বক্তব্য দিবেন এবং রোহিঙ্গাদের কথা তিনি কিন্তু আজকে আবারও শোনার কথা রয়েছে। সব মিলে বলা যায় যে দ্বিতীয় দিন আসলে কি ঘটছে সেটা হয়তো আমরা পরবর্তীতে জানাতে পারবো এবং কোন দিকে আসলে বিষয়টা যাচ্ছে সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানাবো। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। সাহাব। কক্সবাজারের রোহিঙ্গা সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রমের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নাজমুস সাকিব। আগামী নির্বাচন ঘিরে ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে প্রথমবার 3 ধাপে চলছে হালনাগাদ। 2007 সালের জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণকারী ভোটারদের উপজেলা পর্যায়ের দাবি আপত্তি সহ তালিকা হালনাগাদ শেষ। আর 31 অক্টোবরের মধ্যে 18 পূর্ণ হলেই যুক্ত হবে চূড়ান্ত তালিকায়। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, বর্তমানে ভোটার 12,61,00,000 হলেও সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত সংখ্যা দাঁড়াতে পারে 12,80,00,000-এর বেশি। মিয়া আমিরুলের প্রতিবেদন। সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে ঘটা করে যেসব কর্মযোগ্য গোছাতে হয় তার মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুতের কাজ, যেটি সংখ্যার হিসাব বিবেচনায় থাকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে। সবশেষ 10 আগস্ট বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার হালনাগাদের দ্বিতীয় ধাপের সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন, যেখানে নতুন করে 45 লাখের বেশি নতুন ভোটার যুক্ত হলেও মৃত্যুজনিত সংখ্যা বাদ দিয়ে 24,38,000-এর বেশি ভোটার অন্তর্ভুক্ত হয়। এ নিয়ে দেশে মোট ভোটার 12,61,00,000-এর বেশি। কমিশনের ভোটার হালনাগাদ ঘিরে দেশের জেলা উপজেলা নির্বাচন অফিসে চলছে তৎপরতা। এতে সংশ্লিষ্ট এলাকার সম্পূরক ভোটার তালিকায় 21 আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছে দাবি আপত্তি। রাজধানীসহ দেশের বেশ কিছু নির্বাচন অফিস ঘুরে দেখা মিলে সংশোধনীর সাথে চলছে নতুন ভোটার যুক্ত ও ভোটার স্থানান্তরের কাজও। আমার জন্ম সনদের তথ্য ছিল না, এটাকে অনলাইন করা ছিল না, যে কারণে আর কি ভোটার হইতে পারিনি। এখন অনলাইন করে আবার নতুন করে ভোটার হতে আসছি আর কি। যেহেতু প্রথম ভোট দিব সেহেতু মনে করেন যে একটু মনে আনন্দ আছে। ওই সময় করা হয়নি, তো এখন যেহেতু সময়সীমাটা বাড়াই দিছে সেটা আমাদের জন্য আসলে ভালো। এবার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দেশের 40টির মতো জায়গায় ছোট বড় পরিবর্তন আসলেও সবচেয়ে বড় পরিবর্তন আসে গাজীপুরে। জায়গাটিতে আগে 5টি সংসদীয় আসন থাকলেও এবার তা 6টি হতে যাচ্ছে। এবারের হালনাগাদে এ যাবৎ 1,07,000-এর বেশি নতুন ভোটার নতুনভাবে যুক্তের কথা বলছে জেলা নির্বাচন অফিস। সংশোধন যেগুলো আমরা দেখছি যে আমাদের ফর্মেই ঠিক রয়েছে, তারা এখন আলাদা তথ্য চাচ্ছে, সেই সংশোধনটা করেছে। তো আমরা যাচাই বাছাই করতে দেখতেছি যে কাগজপত্র ঠিক থাকলে সেগুলো আমরা দিয়ে দিব। আর নতুন ভোটার যারা এই এলাকায় ছিল না, আমাদের তথ্য রয়েছে কিন্তু ছবিও তুলে নেই, ফর্মও ফিল আপ হয়নি, সেটাও আসতেছে, সেগুলোকে আমরা করে দিচ্ছি। এদিকে গাজীপুরের ন্যায় ঢাকার বেশ কয়েকটি নির্বাচন অফিসেও দেখা মিলল এমন হালচাল। পাশাপাশি পিছিয়ে নেই ঢাকার অদূরে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জও। কর্তৃপক্ষ ধারণা করছিল হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি কিছু থাকতে পারে, এই জন্য কমিশন উদ্যোগী হয়ে পুনরায় কিন্তু প্রুফ দেখেছে। যদি কখনো মনে হয় যে এখানে কোনো ধরনের সন্দেহ হয় বা কোনো একটা একটা কাগজে মনে হচ্ছে যে এটা সঠিক মনে হয় না, তখন আমরা ইউনিয়ন পরিষদে একটা লিখিত চিঠি দিই, যে এটাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে ভেরিফাই করে আমাদেরকে আলাদা একটা চিঠি দিলে তখন আমরা তাকে ভোটার করি। এদিকে দাবি আপত্তির এসব প্রক্রিয়া 24 আগস্ট মাঠ পর্যায়ে নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন, যেখানে পরবর্তী প্রক্রিয়া শেষে আগামী 31 আগস্ট দ্বিতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ভাবছে নির্বাচন কমিশন।
দেশ বিদেশের বিভিন্ন পর্যায়ে ভোটার তালিকার সমন্বয়ে থাকা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সংস্থাটির ঘাটতির কথা স্বীকার করে মানুষের সচেতনতার কথা জানান। বলেন, সব মিলিয়ে তফসিলের আগে চূড়ান্ত ভোটার তালিকায় 12,80,00,000-এর মতো ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার। যারা আগে নানান কারণে এবং অনীহার কারণে ভোটার হতে পারে নাই, তাদেরকে কিন্তু আমরা অলরেডি সম্পৃক্ত করেছি ব্যাপকভাবে। যা যা করার মনে হয় সবগুলোই করেছিলাম, কিন্তু কোনো কোনো জায়গায় কেউ কেউ যদি সেই তথ্য থেকে তারা বঞ্চিত হয়ে থাকে এবং ভোটার হতে না পারে, আপনারা এখন তাদেরকে বলতে পারেন তারা যেন এখনই ভোটার হয়ে যায়। অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচনের মূল প্রস্তুতি সম্পন্নের পরিকল্পনা নিয়ে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করছে ইসি, যেখানে ভোটার তালিকা চূড়ান্ত, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং আরপিও সংশোধনী সহ প্রার্থীর আচরণ বিধিমালার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। সিলেটের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর নিজ উদ্যোগে ফিরিয়ে দেওয়ার শেষ সময় সন্ধ্যা পর্যন্ত। আর দুদিন আগে জারি করা জেলা প্রশাসনের এই নির্দেশনার পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাতে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, জানাবেন এখন পর্যন্ত নিজ উদ্যোগে কেউ লুট হওয়া পাথর ফিরিয়ে দিয়েছে কিনা, আর মোট কত টন লুট হওয়া পাথর প্রতিস্থাপিত করা হয়েছে সাদা পাথরে? আচ্ছা দেখুন, এখন পর্যন্ত গত 2 দিন আগে জেলা প্রশাসন যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনার পরেই মূলত লুট হওয়া পাথর আসলে উদ্ধারের যে তোড়জোড়, সেটি অনেকটা দৃশ্যমান। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ভোলাগঞ্জ একদম 0 পয়েন্ট, যেটি 10 নম্বর ঘাট। এখানকার চিত্র যদি আপনাদেরকে দেখায়, যে ট্রাকে আসলে সারি সারি ট্রাকে এখানে এসে পাথরগুলো, লুণ্ঠিত যে পাথর, সেই পাথরগুলো কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। এই পাথর এখানে ডাম্পিংয়ের পরই আসলে নৌ শ্রমিক যারা আছেন, অর্থাৎ বার্কি শ্রমিক, তাদের মাধ্যমে প্রশাসনের উদ্যোগে সেই পাথর আবার 0 পয়েন্টে, অর্থাৎ সাদা পাথর যে এলাকা হিসেবে পরিচিত, সেই জায়গায় কিন্তু পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এখন পর্যন্ত এখানে যে ইজারা ঘাট আছে, সেখানকার যে ইউনো ভূমি অফিসের যে তথ্য, সেটি হচ্ছে যে গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় 66টি ট্রাকে পাথর আনা হয়েছে এবং যার পরিমাণ প্রায় 2 লাখ ঘনফুটেরও বেশি। এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত 7টি ট্রাক এসেছে এবং পাশাপাশি অনেক ট্রাক কিন্তু আরো 50টির মতো ট্রাক কিন্তু লাইন ধরে বসে আছে যে ডাম্পিং করার জন্য। তো এখানকার স্থানীয় যে উপজেলা বা ইউনো কর্মকর্তা যারা আছেন, তারা বলছেন যে মূলত এই উদ্যোগের পরই প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছিল পাথর প্রতিস্থাপন করা হবে, সেই কাজ তারা শুরু করেছেন। এবং এখন পর্যন্ত সিলেটের জেলা প্রশাসকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী প্রায় 13 লাখ ঘনফুট পাথর কিন্তু প্রতিস্থাপন করা হয়েছে। পাশাপাশি আপনি জানেন, এই পাথর কাণ্ডে ইতিমধ্যে হাইকোর্ট থেকে একটি আদেশ এসেছে, যেটি হচ্ছে যে সিলেটের যে সকল পর্যটন কেন্দ্র আছে, বিশেষ করে লোফাছড়া, সাদা পাথর, বিছানাকান্দি এবং রাংপানি সহ উৎমাছড়া সহ 7টি পর্যটন এরিয়াকে 3 মাসের মধ্যে আসলে মহাপরিকল্পনা নিতে হবে এবং ইকো ট্যুরিজম উপযোগী করে গড়ে তোলার জন্য জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সেই নির্দেশনা অনুসারে আসলে তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানকার শ্রমিক যারা আছেন, তারা বলছেন যে এটি তারা কাজ করছেন এবং আজকে যেহেতু সন্ধ্যার মধ্যে এই পাথর দেওয়ার কথা, সুতরাং সন্ধ্যার মধ্যে আরও পাথর এখানে ফেরত আসবে। পাশাপাশি প্রশাসনিক যে অভিযান, সেটিও কিন্তু অব্যাহত রয়েছে। তো এই হচ্ছে সাদা পাথর এলাকা থেকে সর্বশেষ তথ্য। সাহাব, ভোলাগঞ্জে সাদা পাথর প্রতিস্থাপনের বা ফিরিয়ে দেওয়ার শেষ সময় আজ, এবং সেটারই সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এর মধ্যে গত শনিবার ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে সারা দেশে, যা চলতি বছরে একদিনের সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে আজকাল রোগী বাড়ছে সমান তালে। চলতি বছরের 21 আগস্ট একদিনে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এদিন ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন ঢাকার এবং 2 জন রাজশাহীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া 21 আগস্ট নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন। দেশের ডেঙ্গু পরিস্থিতির এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত শনিবার ডেঙ্গুতে আরও 4 জনের মৃত্যু হয়েছে। হিসেব বলছে 2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,202 জন। এই সময় মৃত্যু হয়েছে 114 জনের।
এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এবার নতুন করে ঝুঁকি বাড়াবে ডেঙ্গু। এই নীতিটা আমরা প্রয়োগ করেছি কোভিডে। এই নীতিটা সমস্ত এই সংক্রামক ব্যাধি যেগুলো জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক সেই সব ক্ষেত্রে আমাদের মেনে চলা উচিত, তাহলে মৃত্যু কিন্তু অনেক কমে যাবে। ডেঙ্গির ক্ষেত্রে এটা করা উচিত। যদি অবহেলা করি, আমরা শনাক্ত না করি, তাহলে জটিল রোগে যারা আগের থেকেই আছে তারা কিন্তু এইসব রোগেও মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে। দেশে 2023 সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। ওই বছর 3,21,179 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় 1,705 জনের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। নোয়াখালীর পৌর এলাকায় স্বামী, শাশুড়ি ও দেবরকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে 7 থেকে 8 যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগীর স্বামী। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগীর পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন। নোয়াখালী থেকে নাসিম শুভর তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল শুক্রবার সকালে সুবর্ণচরে শ্বশুরবাড়ি থেকে রাগ করে মাইজদি চলে আসেন ভুক্তভোগী নারীর স্বামী। পরে ওই নারী তার স্বামীর সঙ্গে কথা বলতে সেখানে গেলে পৌরবাজার এলাকায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় হানিফ সহ 2 জন তাদের ঝগড়ার সুযোগ নিয়ে বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়ে স্বামী স্ত্রী 2 জনকে পৌরবাজারের পরিত্যক্ত একটি ভবনের 2য় তলায় নিয়ে যায়। এ সময় তার স্বামীকে আলাদা রুমে আটকে রাখা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর স্বামী তার মা ও ভাইকে বিষয়টি জানালে ঘটনাস্থলে আসেন তারাও। পরে তাদের সবাইকে আটকে রেখে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় হানিফ, কামরুল ও হামিদ সহ বেশ কয়েকজন যুবক। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারী 2য় তলার ছাদ থেকে লাফ দেয়। পরে ভুক্তভোগী নারীর পা ভেঙে গেলে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পালিয়ে যায় অভিযুক্তরাও। আমার হাজবেন্ডের আরেক জায়গায় নিয়ে যা আমার এক জায়গায় বন্দি করে। বন্দি করার পরে আমার গার উন্না টুন্না সব খুলিয়ে এলার পরে আমি মিশা কথা কই, ফোনের কানের দরদরি কই, মানরা কই, এই কথা কই। আমি রুমতে অনেক কষ্ট করার পর আমি নিজের ঘাত লোক যুদ্ধ করে এলের রাতের তো আমি বাসি বাইরে চলে আসছি। ইজ্জত ভাসানের লাই আমি কি রেসে লাভ দিছি, আমি তাকাইও নই, এনে উঠলে কি মরমো না বাস। ঘটনা জানাজানি হলে বাজার কমিটি থেকে ডাকা হয় মিটিং। এ সময় হানিফ ও কামরুলকে কৌশলে মিটিংয়ে নিয়ে আসা হলে তাদের গ্রেফতার করে পুলিশ। আমি আমার মতো করে আমি আমার লোকজন সেট করছি এদেরকে বাজারে আসলে আটক করার জন্য। এর ফাঁকে আমি একটা ফাঁদছি যেন এদেরকে ধরা যায়। আমি আসছি, আসার পরে আমি আপনাদেরকে খবর দিছি, পুলিশে খবর দিছি। ধর্ষণ চেষ্টার ঘটনায় রোববার রাত 11টার দিকে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। এ সময় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পুরো মার্কেটের সামনে স্বামী স্ত্রী 2 জনের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির মধ্যে এক পর্যায়ে 2 থেকে 3 জন লোক এসে তাদেরকে বলে দিয়ে উপরে দোতলা উপরে রুমে নিয়ে যাবে, ওখানে তাদের স্বামী স্ত্রী বিষয়টা সমাধান করে দিবে। তখন তাদের কথা শুনে এই 2 জন তাদের সাথে পুরো মার্কেট 2য় তলা যায়। এরা কৌশলে স্বামীকে ফিতে কেটে রুমে ঢুকে ফেলে মহিলাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তার সাথে দেখানোর চেষ্টা করে। মহিলা ওদের থেকে বাঁচার জন্য লাফ দিয়ে পড়ে আহত হয়। এ বিষয়ে হেজার প্রাপ্তি সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8 বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শামীমা রহমান শাম্মী, এখন। তীব্র গ্যাস সংকটে 6 মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। প্রতিদিন অন্তত 4.5 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। অভিযোগ আছে, বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্যের জন্য বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয় কারখানায়। প্রতি বছর সার উৎপাদনের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি। রাশিদ মিয়ার ক্যামেরায় আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেঘনার পূর্ব পারে 500 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। চালু হওয়ার প্রথম দিকে দিনে 1600 টন সার উৎপাদন করলেও এখন কোনোমতে প্রায় 1150 টন ইউরিয়া সার উৎপাদন করতে পারে কারখানাটি। গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানায় উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। প্রায় 750 ডিলারের মাধ্যমে সার পাঠানো হয় আওতাভুক্ত 7 জেলায়। তবে গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির দেওয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি।
মূলত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ থাকে ইউরিয়া উৎপাদন। চাহিদার যোগান দেয়া হয় আমদানি করা সার দিয়ে। উৎপাদন স্বাভাবিক রাখতে না পেরে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সার কারখানাটি। নতুন যন্ত্রপাতি সংযোজন আর নিরবচ্ছিন্ন গ্যাস পেলে আশুগঞ্জ সার কারখানা আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের। এখনও আমদানি নির্ভরতাই রয়ে গেছে। আমাদের সারা দেশের সার কারখানাগুলোকে বন্ধ রেখে আমদানির প্রতি তোড়জোড় চলছে। সরকারি সার কারখানাগুলো বন্ধ রাখা মোটেই উচিত হচ্ছে না। এটা সরকারের সম্পদের ধ্বংস হচ্ছে, যেটা এই জনগণের সম্পদ। তো একটা নতুন সার কারখানা করতে গেলে 20,000 কোটি টাকা লাগবে। তো এই সার কারখানাগুলোকে যদি আমরা কিছু নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে আবার চালু করতে পারি, এই সার কারখানা দেশের অর্থনীতিতে অবদান রাখবে এবং আমদানি নির্ভরতা কমাবে। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই পুনরায় গ্যাস পাওয়ার আশা করছে কারখানা কর্তৃপক্ষ। অতি শীঘ্রই গ্যাস সংযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা বন্ধ কারখানায়, এখন আরও আছে যমুনা, শাহজালাল, সিওফেল, এগুলাতে গ্যাস একসাথে দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে গঠন। অলরেডি ইতিমধ্যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, আমাদেরকে কিছু কাগজপত্র বলেছে যে আমরা গ্যাস দিলে কতদিনের মধ্যে, আমরা বলছি আমরা 15-20 দিনের মধ্যে গ্যাস দিলে আমরা প্রোডাকশনে যেতে পারবো ইনশাল্লাহ। আশুগঞ্জ সার কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন 600 PSI চাপে প্রায় 48 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। মিল্কি হোয়াইট মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন মাগুরার বাবুল আখতার নামে এক ব্যক্তি। অন্যান্য মাশরুম চাষে সাফল্যের পর এবার গরমে মিল্কি মাশরুম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এমনকি দেশের বিভিন্ন এলাকা থেকে চাষিরা ভিড় করছেন তার ড্রিম মাশরুম সেন্টারে। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। মাশরুম অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। আছে ঔষধি গুণ, প্রোটিন, ভিটামিন বি, সি এবং ডি সহ অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা। ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপদীয় খাবার মাশরুম। অভিজাত রেস্তোরাঁতেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এতে দিন দিন বাড়ছে দৃষ্টিনন্দন এই সবজির বাজার। মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামের বাবুল আক্তার বিস্তীর্ণ জায়গা জুড়ে গড়ে তুলেছেন মাশরুমের খামার। শীত মৌসুমে সফলতার পর এবার গরমেও চলছে উৎপাদন। মিল্কি হোয়াইট নামের এই মাশরুম চাষ করে সফল হয়েছেন উদ্যোক্তা বাবুল আক্তার। এটা হচ্ছে আমাদের মিল্কি মাশরুম। আমরা বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে মিল্কি মাশরুম এখানে উৎপাদন শুরু করেছি। তো আমরা মাংসালো মাশরুম দেখি বাংলাদেশে এবং সারা পৃথিবীতে চাহিদা বেশি রয়েছে। টিস্যু কালচার করে বীজ উৎপাদন, শুকনো ও কাঁচা মাশরুম বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণ করা হয় এই মাশরুম সেন্টারে। এখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 300 শ্রমিকের। আমার এখানে লেবার আছে 200-র অধিক, প্রায় 300 মতন। যাতে মানুষ যাতে এইটা দেখেই যাতে জিনিসটা খাইতে পারে, এগুলো খাবার উপযোগী করি আমরা। মাশরুম চাষ দেখতে ও প্রশিক্ষণ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাশরুম প্রেমী ও উদ্যোক্তারা ছুটে আসছেন এই খামারে। আমি সিলেট থেকে আসছি। মূলত আমাদের যে বর্তমানে যেটা নাম শুনেছি যে মিল্কি মাশরুমটা, তো এটা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের এখানে মোটামুটি একটা ভালো সাড়া পাইতেছে। আর এখন আমরা ট্রেনিং এর জন্য আসছি মাগুরাতে। আমি একজন তরুণ উদ্যোক্তা, আমি আসছি এইখানে মাশরুম প্রশিক্ষণ নেওয়ার জন্য। বাবুল আক্তারের যে মাশরুম ডিম সেন্টারে এসেছি আমরা। সিলেট থেকে 25 জনের একটা ব্যাচ আমরা এসেছি। আমরা মিল্কি মাশরুম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমি এখানে এসেছি গিয়ে হাতে কলমে শেখার জন্য, মাশরুমকে আরো ভালোভাবে জানার জন্য। মাশরুম উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য ড্রিম মাশরুম সেন্টারের সাথে যৌথভাবে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। এখান থেকে মাশরুম বীজ তৈরি করে আমরা সারা বাংলাদেশে যারা মাশরুম চাষ করতেছে তাদেরকে বীজ সাপ্লাই দেব এবং তাদের উৎপাদিত মাশরুম আমরা ড্রিম মাশরুম সেন্টার ক্রয় করে এটি আবার বিপণন ব্যবস্থা করব। এবং আমরা এখন মাশরুম থেকে প্রসেস করে আসছি। আমাদের সার্বিক সহযোগিতায় আছে কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্প। ড্রিম মাশরুম সেন্টার সারা দেশের একটা অনুকরণীয় মাশরুম প্রশিক্ষণ সেন্টার। তার এই মাশরুম সেন্টারে এখন গ্রীষ্মকালীন ঋষি মাশরুম, মিল্কি মাশরুম চাষ হচ্ছে। এছাড়া সে 200 স্কয়ার ফিটের একটি কোল্ড স্টোরেজ তৈরি করছেন, সেখানে সে বিদেশ থেকে মাশরুম এনে চাষ করবেন। মাশরুম চাষে সাফল্যের জন্য কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন উদ্যোক্তা বাবুল আক্তার। এখন মাগুরা। জায়গা স্বল্পতা, যন্ত্রপাতি সংকট ও অব্যবস্থাপনায় বিদেশি অপারেটর পরিচালিত চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তিতে বন্দর ব্যবহারকারীরা। এ অবস্থায় পরিস্থিতির উন্নতি না হলে এই টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নেবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়েছে C&F
এজেন্টরা। এ বিষয়ে জানাতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে আছেন হাজিরা শিউলি। কি ধরনের ভোগান্তি হচ্ছে সেবা গ্রহীতাদের এবং কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে এই টার্মিনালটি 2024 সালের জুনে সীমিত পরিসরে চালু হয়েছিল এবং যেহেতু শুরু থেকে এটি পূর্ণাঙ্গভাবে যে প্রস্তুতি সেগুলো ছিল না, তাই তারা শুধু রফতানি কন্টেনার হ্যান্ডলিং করত এবং গত মে মাস থেকে এই টার্মিনাল রফতানির পাশাপাশি আমদানি কন্টেনার হ্যান্ডলিং করে এবং এরপর থেকে মূলত সমস্যাটি দেখা দিচ্ছে। যেহেতু আগে শুধুমাত্র রফতানি কন্টেনার হ্যান্ডলিং করতেও খুব বেশি চাপ ছিল না, তো আসলে কন্টেনার হ্যান্ডলিং, পরিবহন এবং ডেলিভারি আর স্টাফিং সহ যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলো আসলে পরিচালনা করার জন্য এই টার্মিনালের যেসব সুযোগ সুবিধা থাকার কথা, অবকাঠামোগত সুবিধা এবং যন্ত্রপাতি সহ অন্যান্য যেসব সুবিধা থাকার কথা সেগুলো তাদের নেই এবং সে কারণেই এখনও কিন্তু শুধুমাত্র গেন্ট্রি গিয়ার্ড ভেসেল, যেগুলো তো গেন্ট্রি ক্রেন আছে, সেই জাহাজগুলো এখানে ভিড়ছে এবং মার্স লাইনের জাহাজ এখানে ভিড়ছে এবং ব্যবহারকারীরা বলছেন যে এখানে আসলে জায়গা অনেক বেশি কম এবং শুরু থেকে বলা হয়েছিল এই টার্মিনালটি পাশে যে আরেকটি ইয়ার্ড আছে, সাউথ কন্টেনার ইয়ার্ড, সেখান থেকে তারা পণ্য ডেলিভারি দিবে, যেহেতু এখানে ইয়ার্ডে পর্যাপ্ত জায়গা নেই এবং সে কারণেই কিন্তু এখন পর্যন্ত সেই অনুমোদন কিন্তু তারা কাস্টমস থেকে পায়নি এবং তাদের যে আরও অন্যান্য যন্ত্রপাতি থাকার কথা সেগুলো তারা এখানে নেই এবং তাদের শ্রমিকদের অদক্ষতার ব্যাপারেও অভিযোগ রয়েছে ব্যবহারকারীদের এবং সিএনএফ এজেন্টরা বলছেন চট্টগ্রাম বন্দর থেকে যেখানে তারা ট্রাক যাওয়ার 4-5 ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি নিতে পারেন বা কখনো 1-2 ঘন্টার মধ্যে, কিন্তু এখানে আসার পর ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে হয় এবং কখনো সেটি আসলে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হয়। তো এই ক্ষেত্রে তাদের সেখানে এবং সেবা এবং বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কথাও তারা জানিয়েছেন এবং এক্ষেত্রে তারা সময় মতো পণ্য ডেলিভারি নিতে না পারার কারণে তাদের কিন্তু বেশি জরিমানা গুনতে হয়। যদি বন্দরের নিয়ম অনুযায়ী 4 দিন পর্যন্ত কোনো ধরনের চার্জ ছাড়াই বন্দরে কন্টেনার বা পণ্য রাখা যায়, এরপর কিন্তু 4 গুণ হারে জরিমানা গুনতে হয়। তাই তারা বলছেন যে এখান থেকে যেহেতু তারা সময় মতো পণ্য ডেলিভারি নিতে পারছে না, তাদের ক্ষতি মুখে পোহাতে হচ্ছে এবং শ্রমিকদেরকেও এখানে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে, যেহেতু তাদেরকে দিনের পণ্য দিনে তারা ডেলিভারি নিতে পারছে না এবং রফতানি পণ্যগুলো কিন্তু এখন সেক্ষেত্রে এবং আইসিডিগুলো এই বিষয়ে তাদের অভিযোগ জানিয়েছে এবং তারা বলছে যে আসলে পূর্ণাঙ্গ তাদের যে সক্ষমতা সেটি আসলে দ্রুত তাদেরকে সেই সক্ষমতা বা যে যন্ত্রপাতি স্বল্পতা আছে সেগুলো তাদেরকে পূরণ করতে হবে এবং ব্যবস্থাপনার আরও উন্নতি করতে হবে। সব এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল থেকে সব শেষ। এবারে আন্তর্জাতিক। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করে ভিসা দেয়া আশঙ্কাজনক হারে কমিয়ে দিয়েছে কানাডা। কয়েক মাসে 61% হ্রাস পেয়েছে ভিসা দেওয়ার হার, জানিয়ে উদ্বিগ্ন অভিবাসন নিয়ে কাজ করা কর্মকর্তারা। এখনই সরকারকে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান তাদের। কানাডা থেকে সৈয়দ ইফতেখার জানাবেন বিস্তারিত। বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় যে কটি দেশ পছন্দের শীর্ষে তার মধ্যে কানাডা অন্যতম। সারা বিশ্ব থেকে এ দেশে পড়তে আসেন শিক্ষার্থীরা, তবে সেই সুযোগ অনেকটাই হ্রাস পেয়েছে বাংলাদেশিদের জন্য। এমনকি ভিজিটর বা পর্যটক ভিসা কিংবা কাজের ভিসাও হয়ে গেছে সীমাবদ্ধ। আদতে গেল বছর থেকেই বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা দেয়া কমাতে শুরু করে কানাডা। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে 2025 সালের মাঝামাঝি এসে আশঙ্কাজনক হারে কমেছে এই হার। অটোয়ার নীতির কারণে প্রায় 61% হ্রাস পেয়েছে ভিসা। হাই রিস্ক কান্ট্রিগুলো বলতে তারা ইঙ্গিত করেছে মূলত ইন্ডিয়া, বাংলাদেশ এবং নাইজেরিয়া। হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশ তো একটু স্পেশাল ব্ল্যাক লিস্টেড তালিকা বা রেড লিস্ট তালিকা যাই বলেন না কেন সেখানে আছেই। কিন্তু এখানে একটা যেটা বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে সম্প্রতিকালে যতগুলো নিয়ম পরিবর্তিত হচ্ছে সেখানে কিন্তু আসলে সংশোধনও করা হচ্ছে অনেক কিছুই। তার মানে এমনভাবেই রুলগুলোকে সংশোধন করা হচ্ছে যেখানে কিন্তু আসলে যারা যোগ্য নয় তারা অটোমেটিক সরে পড়বেন। পড়তে আসার সুযোগ হারাচ্ছে হাজার হাজার মেধাবী তরুণ। সেপ্টেম্বর ইনটেককে বলা হয় সবথেকে বড় মৌসুম। এই সময়ও খুবই কম মিলছে ভিসা। কানাডা যাদের ডেস্টিনেশন হবে আর একটু হয়তো ওয়েট করতে হবে, কারণ তাদের আবাসন সমস্যার অনেক কিছু এখন সলভ হচ্ছে এবং জবেরও ক্রাইসিসটা আগের চাইতে একটু বেটার বলে মনে হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলো সরকারের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে এবং এই সমস্যার হয়তো খুব দ্রুত উত্তরণ করবে।
বাংলাদেশের সঙ্গে ভিসার জটিলতায় আছে ভারতও, তবে তারা ইতোমধ্যে কানাডা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশকেও তৎপর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কানাডার সরকারি তথ্য বলছে, গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 15 লাখ মানুষকে পর্যটক ভিসা দেয় কানাডা, যা 2023 সালের প্রায় 18 লাখের তুলনায় কম। মূলত আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য উৎস হয়ে দাঁড়িয়েছে এমন কিছু দেশের ক্ষেত্রে এই পতন অত্যন্ত তীব্র। বাংলাদেশিরা এসে আশ্রয় প্রার্থী হতে আবেদন করছেন বিগত কয়েক বছর ধরে অনেক বেশি, যার অধিকাংশই ভুয়া। তাছাড়া ভুয়া কাগজপত্র দিয়ে ভিসার আবেদন সঠিকভাবে আবেদন করতে না পারার ব্যর্থতাও কমিয়েছে এই হার। সব মিলিয়ে উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। ইয়েমেনের রাজধানী সানায় হুথি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 6 জন নিহত, আহত অন্তত 86 জন। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে থাকলে হুথিদের আরও চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন নেতানিয়াহু। আর হুথিরা বলছে, হুমকি দিয়ে গাজার প্রতি সমর্থন থেকে তাদের পিছু হটাতে পারবে না তেল আবিব। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। বোমা বিস্ফোরণে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। শহরটিতে থাকা প্রেসিডেন্ট প্রাসাদ, 2টি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি সংরক্ষণাগার সহ আরও বেশ কয়েকটি হুতি লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। 2 দিন আগে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানোর দাবি করছে তেল আবিব। হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে থাকলে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। חיל האוויר תקף היום שוב מטרות אסטרטגיות בתימן, תקף את ארמון הנשיאות בלב הבירת סאנה, את תחנת הכוח של העיר, שהוא ישלם ומשלם מחיר כבד מאוד על התוקפנות שלו נגד מדינת ישראל. গাজায় আগ্রাসনের ফলে শুরু থেকেই ইসরায়েল বিরোধী অবস্থানে ইয়েমেনের হুথিরা। ইসরায়েল যতই হুমকি ধামকি দিক, গাজায় অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন থেকে পিছপা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে হুথি ও ইয়েমেনের সাধারণ জনতা। تم الاعتداء علينا في اليوم الساعة 4 فجرا بغارتين عدوانيتين من العدو الإسرائيلي من مادة إلى تدمير المحطة। ইয়েমেনে রোববার চালানো হামলায় 10টির বেশি জঙ্গি বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সবচেয়ে দূরের লক্ষ্যবস্তুটি ছিল ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। এর আগে 17 আগস্টও সানায় থাকা হুতিদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছিল ইসরায়েল, যার জবাবে শুক্রবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরাও। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের 3000-এর বেশি জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলিরা। এই অঞ্চলে ইসরায়েলি সেনাদের কয়েকদিনে দিনের সামরিক অভিযানে বাড়িঘর তল্লাশি ও কৃষি জমি নষ্ট সহ গ্রেপ্তার করা হয়েছে বহু বাসিন্দাকে। এদিকে রামাল্লায় বাড়িতে ঢুকে স্থানীয়দের সম্পদ এবং গাড়ি পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। জলপাই গাছকে ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ফিলিস্তিনের প্রাকৃতিক দৃশ্য, শান্তি, আশা ও ভরণ পোষণের প্রতীক হিসেবে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে এই গাছ। এই অঞ্চলের কৃষকদের জীবিকার প্রধান উৎস জলপাই চাষ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এর সঙ্গে যুক্ত আছেন বাসিন্দারা। একটি জলপাই গাছের গড়ায়ু প্রায় 500 বছর। গেল কয়েক দশক ধরেই দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডটিতে জলপাই গাছ উপড়ে ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি জমি দখল ও বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করার লক্ষ্যেই তারা এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরের আলমোগাইর গ্রামে কৃষির ইতিহাস অনেক পুরনো। এখানকার মানুষ মূলত কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল। সম্প্রতি সামরিক অভিযানে ইসরায়েলিরা মাইলের পর মাইল জমির জলপাই উপড়ে সাবার করে ফেলেছে। রামাল্লার অঞ্চলের সবচেয়ে উর্বর জমিগুলো থেকে কেটে ফেলা হয়েছে হাজার হাজার জলপাই গাছ। দখল করা হয়েছে ফিলিস্তিনিদের খামার ও পানির উৎস। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। تفتيش بيت بيت، وهذا التفتيش مش بس هيك بضربوا قنابل صف في داخل البيت وبدمر البيت بعفشوا البيت.
ইসরায়েলি সেনাবাহিনী বলছে আল মোগাইর গ্রামে এক ইসরায়েলিকে গুলি করে হত্যার জেরে সামরিক অভিযান চালাচ্ছে তারা। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে এসব গাছ কাটা হচ্ছে। שאם הם מוצאים פיגוע כנגד התושבים, הם ישלמו מחיר כבד. אנחנו נעשה מאמץ עכשיו במיקוד, וננצל גם את הסד"כ שקיבלנו, מיקוד על הכפר אל-מוע'ייר. এদিকে অধিকৃত পশ্চিম তীরের আতারা গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। রামাল্লার উত্তরে অবস্থিত গ্রামটিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বাড়িতে ঢুকে আক্রমণ চালিয়ে পুড়িয়ে দেয় বাসিন্দাদের ঘরবাড়ি, গাড়ি ও বিভিন্ন স্থাপনা। فيش بين ما دخلنا وروحوا ربع ساعة بس طلعت أنا فوق قعدت شوي وولاد أخوي في الدار فوق عن ظهر الطبق الثاني। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনির বসবাস। এদের মধ্যে ইসরায়েলি বসতি স্থাপনকারীর সংখ্যা ৭ লাখের মতো। এসব অঞ্চল থেকে এখন ফিলিস্তিনিদের উচ্ছেদ করার মিশনে নেমেছে ইসরায়েল। তানভীর জনি, এখন বিশ্ব। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যেই স্কুল পড়ুয়া শিশু কিশোরদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। আর প্রশিক্ষকও ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনারাই। শিশুদের প্রকৃত দেশপ্রেমিক করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে বলে জানান রুশ কর্তৃপক্ষ ও প্রশিক্ষকরা। আর সামরিক মহড়ায় অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত শিশু কিশোররা। তহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। দেখে মনে হবে যেন সত্যিকারের কোনো যুদ্ধের ময়দান, যেখানে অস্ত্র হাতে লড়াইয়ে নেমেছে একদল শিশু কিশোর। রণাঙ্গনে শত্রুপক্ষকে মোকাবিলা করার মতোই বালি ও পানিতে শিশুদের দৌড়ঝাঁপ ও হামাগুড়ির দৃশ্যটি ইউক্রেনের সীমান্ত লাগোয়া রুশ অঞ্চল রোস্তভের। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ উত্তেজনার মধ্যে ডন নদীর তীরে এভাবেই একদল শিশু কিশোরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া। রুট মার্চ নামে এই প্রশিক্ষণ কর্মশালায় শেখানো হয়েছে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার কৌশল। প্রশিক্ষণের সময় শিশুদের হাতে ছিল খেলনা অস্ত্র। এই বয়সে সামরিক প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিশু কিশোররা। সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীর বয়স ছিল 8 বছর। এর মধ্য দিয়ে নিজেদের ইচ্ছাশক্তি কতটা শক্তিশালী তা খুঁজে বের করতে সাহায্য করেছে বলে জানিয়েছে তারা। Как мы метали гранаты и стреляли с холостыми патронами. Бежали, у нас все круто. Спасибо большое за... Я умерла. Все, что... Нужны защитники, которые делают это для себя, а не для кого-то. শিশু কিশোরদের এই সামরিক মহড়ার পাশে থেকে সাহস জুগিয়েছেন অভিভাবকরাও। Безумно довольные тем, что тут происходит. Спрашиваешь, все, сдаетесь? Кричат, нет, еще завтра с новыми силами встают. প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া রুশ সেনারা। তাদের মধ্যে কেউ কেউ আহত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন, আবার কেউ আছেন শুধু এই মহড়ায় অংশ নিতেই বিশেষ ছুটি পেয়ে ছুটে এসেছেন। Понравилось, и сразу понравилось с первого дня, а сейчас еще больше. Она бежала, ей было трудно, хотя она и танцами занимается, и всем остальным, но бежать в коллективе, и надо, чтобы не всех не подвести. এদিকে স্বাধীন শিশু অধিকার সংস্থা নে নরমারের মতে তরুণদের সেনাবাহিনীর মতো প্রশিক্ষণ দেয়া, স্কুলে অস্ত্র পরিচালনা এবং সামরিক ড্রোন তৈরি শেখানো এক ধরনের অনুপ্রেরণার অংশ। আর এই প্রশিক্ষণ শিশুদের প্রকৃত দেশপ্রেমিক করে গড়ে তুলবে বলেও মনে করছেন রুশ কর্তৃপক্ষ ও প্রশিক্ষকরা। По одной простой причине, что мы к ним относимся как к своим, и здесь они находят понимание, знания, да и в принципе патриотическая подготовка детей очень важна, поэтому они... রাশিয়ার স্কুল শিক্ষার্থীদের নিয়ে করা সামরিক প্রশিক্ষণ মহড়ায় ৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল, যাদের বয়স ৮ থেকে ১৭ বছরের মধ্যে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্য নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।